তদন্ত নিয়ে তো কেউ এত এগিয়ে আসেনি, সবাই ফাঁসির জন্য লাপাতে এগিয়ে এসেছে। ওটাকে ফাঁসি দিয়ে কি হবে? আসল লোককে ধরতে পারলো না তো, কারোর নাম বলছে না। আমি যতদূর এভিডেন্স বা ইয়ে থেকে পেয়েছি, সিবিআই কি তদন্ত করলো জানি না, কি কাস্টডিতে নিল সেটাও আমি জানি না, কারোর নাম বার করতে পারলো না। ফিরহাদ হাকিমের বলার কি এখতিয়ার আছে? ওকে টালা থানার আইসিকে যখন গ্রেফতার করলো, তারপরে মামলাটা কি হলো? খাঁচা থেকে পাখি উড়ে গেল? চার্জশিট দিল না কেন? মমতা ব্যানার্জির কেন দায়িত্ব নিতে হবে? সিবিআই ভুল করেছে, সিবিআই কোর্ট পরিবারের লোক বুঝে নেবে। হু আর ইউ থার্ড পার্টি? আপনি কে বলার? আপনার এত ইন্টারেস্ট কি কারণে? ইনস্টিটিউশনের মাথায় যেগুলো বসে আছে, ওগুলো চোরগুলো বসে আছে। পুরো প্যানেল বাতিলের প্রশ্ন তো আসবেই। দেখুন, আমি যেটা প্রথমেও বলেছি, আগেও বলছি, আমি বিশ্বাস করি না আরজি করের মতন একটা পাবলিক প্লেসে কেউ রাতারাতি বাইরে থেকে এসে মার্ডার করে দিয়ে চলে যাবে আর কাকপক্ষী কেউ টের পাবে না, এটা হয় না। এই মার্ডারের সাথে অনেকে জড়িয়ে, এটা আমার বিশ্বাস। এটা একটা প্রি প্ল্যান্ড মার্ডার, এবং এই নৃশংসতা করবে এটা প্ল্যান করেছিল। তা না হলে প্লেস অফ অকারেন্সকে ডিস্ট্রয় করতো না, তা না হলে পুলিশের মদতে প্লেস অফ অকারেন্স ডিস্ট্রয় হতো না। তারপরে 14 তারিখ রাত্রেবেলা যখন সারা পশ্চিমবাংলার মানুষ প্রোটেস্টে নেমেছিল, সেই সময়তে দাঁড়িয়ে আবারও কিছু লোককে পাঠিয়ে তাণ্ডব করে প্লেস অফ অকারেন্সকে আবার ডিস্ট্রয় করে দেওয়া হয়। এগুলো প্রমাণ করে যে এই ধরনের কাজ সংগঠিত হয়েছে। তার কারণ হলো মেন যে চক্রান্তকারী বা মেন যে কাজগুলো করেছে, তারা যাতে আড়ালে থেকে যায় এবং তাদেরকে ধরা না যায়। তাই বলে এটা নয় যে আমি সঞ্জয়কে একবারে নির্দোষ বলছি। সঞ্জয়ের কিছু ডেফিনেটলি দোষ আছে। এভিডেন্স থেকে কিছু প্রমাণ উঠে এসেছে, যেটা কিনা জজ সাহেব ফিট মনে করেছেন, তাই জন্য জজ সাহেব তাকে যাবজ্জীবন দিয়েছেন। তবে আমাদের ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে যেটা বলে, সেটা হচ্ছিল সার্কামস্টান্সিয়াল এভিডেন্সের ভিত্তিতে সঞ্জয়ের আজকে সাজা হয়েছে। এই সার্কামস্টান্সিয়াল এভিডেন্সের চেনটাকে খুব স্ট্রং চেন হতে হয়। এখন তিনি যে রায় দিয়েছেন, সেখানে রায়ের মধ্যে যে সব জিনিসটা সঠিক এটা আমি মনে করি না, কারণ এটা এখন হাইকোর্টের তত্ত্বাবধানে আছে, হাইকোর্ট দেখছে। ওনাকে সিসিটিভি ফুটেজে পাওয়া গেছে, এটা ডেফিনেটলি উঠে এসেছে মেন জায়গাটা। এছাড়াও কিছু ওনার এই ধরুন জিন টেস্টে বা আরো কিছুতে কিছু কিছু জিনিস পাওয়া গেছে। তাতে এটা প্রমাণ হয় যে তিনি ওইখানে ছিলেন, কিন্তু তার সঙ্গে কারা ছিল, কারা ক্রাইমটা সবাই মিলে ঘটিয়েছে, এটা কিন্তু তাতে প্রমাণ হয় না। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এটা তদন্তভার নিয়েছে। আমি প্রথম থেকেই বলে এসেছি তদন্তভারটা চ্যালেঞ্জিং, কারণ প্লেস অফ অকারেন্স বা সিন অফ ক্রাইমটাকে ডিস্ট্রয় করে দিয়েছে। কিন্তু এই তদন্তে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সঞ্জয় রায় ছাড়া আর কাউকেই বার করতে পারলো না। এটা আমার খুব বিস্ময়কর লাগে। কেন পারলো না? তাদের মানে কাজে তারা অত কোয়ালিটিবান এই হোমিসাইড শাখায় নয়, নাকি কোনো এক্সটার্নাল প্রেশার রয়ে গেল, নাকি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন হাল ছেড়ে দিল, না কি হলো, সেটা আমরা কিন্তু এখনো অবধি তার সদুত্তর পেলাম না, বা ভবিষ্যতে কতটা পাবো সেটাও আমি ঠিক আশাবাদী হলাম না সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তদন্তের ক্ষেত্রে, পার্টিকুলারলি এই আরজি কর মামলাতে। তার মেন কারণটা হচ্ছে আরো এই যে তদন্ত করে যেসব ডকুমেন্টারি এভিডেন্স উঠে এসেছে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এটা বারই করতে পারলো না যে ওখানে সঞ্জয় গেল, একা চলে গেল, সম্পূর্ণরূপে একা চলে গেল। একা চলে গিয়ে সঞ্জয় রায় মার্ডার করে, রেপ করে ওখান থেকে একা বেরিয়ে গেল, আর কেউ কোনো খবরই পেল না। একটা পাবলিক প্লেস, আমি মানলাম একটা হোটেলের ভেতরে হতো, আমি মানলাম একটা ফাঁকা জায়গায় হতো, সেখানে একজন একা কাউকে মার্ডার রেপ করে আসলো, আমি মেনে নিতাম। সার্কামস্ট্যান্সিয়াল চেন বা এভিডেন্স যা বলবে তাতে আমি মেনে নিতে পারতাম। কিন্তু এরকম একটা ঘটনা, একটা পাবলিক প্লেস যেখানে আরজি করে, যদি আজকে আমি মনে করি যে কারোর সাথে যাব, আমাকে ভেতরে ঢুকতে দেবে? আপনি আমার সাথে চলুন তো আরজি করে, আপনি আর আমি যাবো, ভেতরে ঢুকতে দেবে? সেখান থেকে একটা বাইরের থার্ড পার্টি সে কি করে ভেতরে ঢুকলো?
এই জায়গাগুলো কিন্তু সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পুঙ্খানুপুঙ্খানু তদন্ত করে দেখা উচিত ছিল, যে কি করে ঢুকলো, কেন ঢুকলো। আমার প্রশ্ন রয়েছে একদম বিক্রমদা, একদম দেখা গেল 27শে জানুয়ারি কলকাতা হাইকোর্ট একদম একটা অন্য রকমের নাটক চললো বলা চলে, একদম বলা তো চলে যে একটা মঞ্চ যেন আমরা সেই মঞ্চের মধ্যে আমরা যেন একদম দর্শক হিসেবে ছিলাম, আর সাংবাদিকরা বা অন্যান্য মানুষ। একটা প্রশ্ন উঠে আসছে, সিবিআই ইতিমধ্যেই তারা বলতে চাইছে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং তারা ইতিমধ্যেই একদম সলিসিটর জেনারেল এস.ভি. রাজুকে এর মধ্যে ইনভলভ করেছেন, এবং অন্যদিকে রাজ্য সরকার তাদেরও এক দাবি ফাঁসি চাই। কেন তো ফাঁসির তৎপরতা সিবিআই এবং রাজ্য সরকারের? দেখুন, সিবিআই এর ব্যাপারে আমি যেটা বলতে পারি, সিবিআই একটা পার্টি এই মামলাতে, তাদের দাবি থাকতে পারে ফাঁসি চাই, যেহেতু এটা একটা খুব হিনিয়াস ক্রাইম, সেই জন্য দাবি উঠছে, পাবলিক ডিমান্ড আছে। আমি মনে করি সেই জন্য হয়তো সিবিআই অ্যাপিল করেছে ফাঁসির জন্য। এখানে রাজ্য সরকার একটা থার্ড পার্টি, এ রাজ্য সরকারের অ্যাপিল করার কোনো এখতিয়ারই নেই, এটা একটা ক্রিমিনাল অ্যাপিল। রাজ্য সরকার মিডিয়ার কাছে হাততালি করাবে বলে তাই জন্য অ্যাপিল করেছে। এই অ্যাপিলটার কোনো এখতিয়ারই রাজ্য সরকারের। রাজ্য সরকার কে এই মামলায় বলার? সে বাইরে বলতে পারে, সে লিখিত ডেপুটেশন দিতে পারে রাজ্য সরকারের তরফ থেকে। রাজ্য সরকার মামলা করার এখতিয়ার আছে নাকি? রাজ্য সরকার মামলা, এখন দেখুন ভারতবর্ষ ডেমোক্রেটিক কান্ট্রি, যে কেউ কোর্টে যেতে পারে, কালকে আমিও চলে যেতে পারি, অসুবিধে কি আছে? আপনিও চলুন মামলায় পার্টি হতে। নির্যাতিতার বাবা টু বি স্পেসিফিক বলছেন যে আমার মেয়ে যখন মারা গেল তার তদন্তে এই তৎপরতা ছিল না, এখন যেন তেন প্রকারেণ তারা ফাঁসি দিতে চাইছে। কি বলবেন, সমর্থন? দেখুন, নির্যাতিতার বাবা স্বাভাবিকভাবেই আমি ওনাকে সমর্থন করব, তার কারণ একজন পিতৃহারা, একজন সন্তানহারা একজন পিতা, এই সন্তানহারা পিতার তার আবেগ ছাড়া যাদের পরিবারে হয়নি বা কারণ না হোক, সেটা কেউ বুঝবে না। এবং ঘটনাটা কিন্তু তিনি যেটা বলছেন তার আবেগ থেকে উনি বলছেন ঠিক কথা, কিন্তু কথাটা তো ঠিকই বলছেন। তদন্ত নিয়ে তো কেউ এত এগিয়ে আসেনি, সবাই ফাঁসির জন্য লাফাতে এগিয়ে এসেছে। ওটাকে ফাঁসি দিয়ে কি হবে? ওটাকে ফাঁসি দিয়ে কি হবে? আসল লোককে ধরতে পারলো না। এ রাজ্যে যারা মার্ডার করে, খুন করে, তাদেরকে ধরতে পারে না পুলিশ। পুলিশ তখন চোখে কি পড়ে থাকে কেউ জানে না। আর যত দেখবেন বিরোধী দলের যত যারা সরকার বিরোধী কাজ করছে, ধরুন দলীয় রাজনীতির বাইরে গিয়েও তো প্রচুর মানুষ কাজ করে, সরকারের বিরোধিতা করে, তাদেরকে অ্যারেস্ট করার জন্য সরকার পড়ে থাকে। আজকে সঞ্জয় রায়, আপনি একটা কথা বলুন না, ওইখানে আরজি করে পুলিশ পোস্টিং নেই? একটা লোক মার্ডার করে, রেপ করে বেরিয়ে চলে গেল ওখান থেকে, যেতেটা পারে কি করে? পুলিশগুলো কি ঘুমোচ্ছিল? আমি তো বললাম, এই রাজ্যে মার্ডার এবং রেপ হলে পুলিশ এ রাজ্যে ঘুমিয়ে থাকে, আর নিরপরাধ লোকজনদের ফাঁসিয়ে যায়। আমি এটা বলছি না যে সঞ্জয় রায় নিরপরাধী, দোষ ওর আছে, কিন্তু ওর সব থেকে বড় দোষ হলো কারোর নাম বলছে না। ও তো কারোর নাম বলছে না। আমি যতদূর এভিডেন্স বা ইয়ের থেকে পেয়েছি, সিবিআই কি তদন্ত করলো জানি না, কি কাস্টডিতে নিল সেটাও আমি জানি না, কারোর নাম বার করতে পারলো না। এটি কি ধরনের তদন্ত হলো? ফিরহাদ হাকিম নির্যাতিতার মা বাবার উদ্দেশ্যে বলছেন, আমি কোট আনকোট বলছি, ফিরহাদ হাকিম বলছেন আমরা অত্যন্ত সহানুভূতিশীল ওনাদের প্রতি, ওনাদের মেয়ে এভাবে মারা গিয়েছে, আমরা সবাই তার প্রতিবাদ করছি, আমরা সবাই ফাঁসির সাজা চাই। কিন্তু তার মানে তো এমন নয় যে মেয়ের শোকে এমন কিছু বলা উচিত নয় যেটা ওনাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। ফিরহাদ হাকিমের বলার কি এখতিয়ার আছে? ফিরহাদ হাকিমের বলার কি এখতিয়ার আছে? ওকে বড় বড় কথা বলছে, যখন হাজার হাজার লোক 2021 সালের পর মারা গিয়েছিল, মার্ডার হয়েছিল, রেপ হয়েছিল, ওরই তো লোকজন করিয়েছিল। ও নিজে কি এই যে মানিকতলায় অভিজিৎ সরকার মার্ডার হয়েছিল, কে কি করে মারা গিয়েছিল বলা উচিত ছিল। একে মার্ডার, ওকে খুন, ওকে রেপ, এগুলো তো ওই তৃণমূল দলের লোকজনরা করায়। একটা ভদ্রলোক আছে নাকি ফিরহাদ হাকিম নিজে ভদ্রলোক মনে করে? হ্যাঁ, যেরম ধরনের কথাবার্তা বলে যায়, সবার আগে তো ওকে গ্রেপ্তার করা উচিত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার হাতে থাকলে আমি ফাঁসির সাজা লিখিয়ে নিতাম। কি বলবেন? অত বড় ক্ষমতা ওনার নেই, উনি নিজেকে বড় বড় কথা বলে বেড়ান, ওনার অত ক্ষমতা নেই। ওনার তো আগে বলা উচিত ছিল যে আরজি করের প্লেস অফ অকারেন্সটা কেন ডিস্ট্রয় হয়ে গেল।
এর জন্য কে দায়ী এটা তো ওনার বলা উচিত ছিল, এটা তো তদন্ত হওয়া উচিত ছিল। এই জায়গাটা কেন তদন্ত হলো না সেটাই তো বুঝতে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওখানে রাম বাম রাজনীতি হয়েছে। কি করে ওখানে, শুনুন, এইসব ধরনের বাজারি কথাবার্তা বলাটা অন্য ওনার বরাবরের স্বভাব। আজকে প্লেস অফ অকারেন্সটা সিম্পল ভাবে ডিস্ট্রয় করে দেওয়া হলো। তার জন্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এভিডেন্স ট্যাম্পারিং এর জন্য টালা থানার আইসি কে গ্রেপ্তারও করলো। তা টালা থানার আইসি কে যখন গ্রেপ্তার করলো, তারপরে মামলাটা কি হলো? খাঁচা থেকে পাখি উড়ে গেল? চার্জশিট দিল না কেন? আর যদি আমি ধরে নিচ্ছি যে এভিডেন্স ডিস্ট্রাকশন হয়নি, তাহলে টালা থানার আইসি কে গ্রেপ্তারই বা করলো কেন? এই প্রশ্নগুলো আসবে না? টালা থানার আইসি কে গ্রেপ্তারটা কেন করা হলো? আজকে যদি আমি বলি যে টালা থানার আইসি কে গ্রেপ্তার করাটা ঠিক আছে, তাহলে আজও চার্জশিট দিতে পারো। তাহলে একটা নিরপরাধ লোককে বেমালুম গ্রেপ্তার করলো সিবিআই। এই যে এভিডেন্সটা কারা কারা ডিস্ট্রয় করলো তাদের কোনো তদন্ত হলো না। টালা থানার আইসি গ্রেপ্তার হলেন, গ্রেপ্তার হওয়ার পর তিনি 60 দিন জেল খাটলেন, কোনো চার্জশিট দেওয়া হলো না, ছাড়া পেয়ে গেল। তাহলে গ্রেপ্তারটা করলো কেন? পাবলিক সেন্টিমেন্টে গ্রেপ্তার করে নাকি? সিবিআই কি পাবলিক সেন্টিমেন্টে চলে? একদমই। সিবিআই এর প্রতি আপনাদের আস্থা নেই। তিলোত্তমা বাবা বলছেন সিবিআই ডুবিয়েছে, কি বলবেন? যে ডুবিয়েছে তাকে তো ডুবিয়েছেই বলতে হবে। ভুলটা কি বলেছে তিলোত্তমা বাবা? সিবিআই ডুবিয়েছে কেন? সিবিআই তো শেষ ভরসা। এবার তাহলে কার কাছে যাবেন? দেখুন, আদালত আছে একটা জায়গা। দেখুন, সিবিআই এর একটা অসুবিধা হবে, যে কোনো মামলার ক্ষেত্রে ডকুমেন্ট এবং এভিডেন্সের একটা খুব বড় জায়গা থাকে, তবেই কিন্তু বিচারপতিরা কিছু করতে পারেন। আমি পশ্চিমবাংলাতে অন্তত 10খানা কেস জানি, আমি কারুকে দোষ দিচ্ছি না, যেখানে 10টা কেস, আমি গুনে গুনে 10টা মার্ডার কেসের কথা বলছি, যেখানে আমাদের মামলা করতে গিয়ে প্রচুর সমস্যা হয়েছে। কি সমস্যাটা হয়েছে? মানে কোনো থ্রেট কামারি সমস্যা হয়েছে এটা বলছি না। যে ভিকটিম পরিবারগুলো থাকে, তারা যখন মার্ডার বা রেপ হয়, এই পুলিশের একটা অংশ নামে তাদের দিয়ে কোনো কাগজে সই করিয়ে নেওয়ার জন্য। আপনি বরুণ বিশ্বাস মামলায় দেখুন, তার দাদা এফআইআর এ সই করে ফেলেছে। এফআইআরটা তিনি লেখেননি, কিন্তু সইয়ের তলাতে তাকে দিয়ে সই করিয়ে দেওয়া হয়েছে। এই যে তিলোত্তমা পরিবারে পোস্টমর্টমে কিন্তু ডেফিনিট ওনার মা বা বাবা কেউ সই করে দিয়েছিলেন এই আপনার বডিটাকে ক্রিমেশনের জন্য। এই কায়দাটা কিন্তু পুলিশের একটা অংশ করে। যে জায়গাটা থেকে আমাদের মামলাগুলোকে নিয়ে আগামী দিনে এগোনোটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এই যে ওর বডিটা দ্বিতীয়বার হলো না, আপনার দ্বিতীয়বার পোস্টমর্টম করা গেল না। আনিসুর রহমানের বডিটা দ্বিতীয়বার পোস্টমর্টম করা গেলেও একটা বডি যখনই মারা গেছে সঙ্গে সঙ্গে পোস্টমর্টমের যে রিপোর্টটা আসবে, পরবর্তীকালে যদি শুধু হাড়গোড় বেরোয় সেটা রিপোর্টটা কিন্তু সেই রিপোর্ট আসবে না। আপনি বলুন। এখানে যারা যারা ভিকটিম পরিবার হবে, যখনই দেখবেন কোনো পলিটিক্যাল গল্প আছে, তাদের আর কিন্তু এই পুলিশের ভরসা করা যাবে না, সোজা আসতে হবে হাইকোর্টে। ওই ডেড বডিকে আলাদাভাবে নিয়ে সোজা হাইকোর্টে মামলা করতে হবে পোস্টমর্টম করানোর জন্য, উইথ ভিডিওগ্রাফি, ইন প্রেজেন্স অফ ম্যাজিস্ট্রেট, অ্যাডভোকেট, সবাই। তাহলে কিন্তু এভিডেন্স গুলো থাকবে, নাহলে এভিডেন্স গুলো আলটিমেটলি হাতছাড়া হয়ে যাবে। তাহলে আপনিও কি বিশ্বাসী যে হাইকোর্টে এই মামলার নতুন দিশা পাবে? দেখুন, হাইকোর্টে মামলা নতুন দিশা পাবে, কিন্তু এই স্টেজে দাঁড়িয়ে নতুন দিশা পাবে কিনা সেটা বলতে পারবো। আমি বলছি একদম প্রথমে মার্ডার হওয়ার সাথে সাথেই সঙ্গে সঙ্গে যদি আজকে মারা, এখন প্রবলেমটা কি হয়, পরিবারগুলোর যে মেন প্রবলেমটা হয়, যখন শোনে পরিবারের লোক মারা গেছে, তাদের আর মাথার ঠিক থাকে না, তারা তখন ওই স্পটে চলে যায়। এটা তো আপনি আটকাতে পারবেন না। তাদের নির্যাতিতার মা বলেছেন একদম একটি পলিটিক্যাল পার্টিকে কেন্দ্র করে যে শাসক দলের ঘনিষ্ঠ, মানে একদম সঞ্জীব মুখার্জি এবং পানিহাটির এমএলএ নির্মল ঘোষ, তাদের যে এই কেসে তাদের যে ইনভলভমেন্ট, একদম নির্যাতিতার বাবা বলেছেন যে কাউন্সিলরকে এমএলএ পিঠ চাপড়ে বলেছেন ওয়েল ডান বয়, ওয়েল ডান। কি মেটাতে চাইছিল রাজ্য সরকার? যে এভিডেন্স মিটিয়ে দিতে চাইছিল, নাহলে নিজেরা ফেঁসে যাবে। আবার কি, ওনার বাবা প্রকাশ্যে বলতে পারছেন না, আমি বলে দিচ্ছি, এরা তো এটাই এদের ক্যারেক্টার, সারা জীবন তো এই করে বেড়ায়, সারা জীবন তো এটাই করে বেড়ায়। তাই জন্যই তো আমি বলবো, যখনই কোনো মার্ডার বা খুন এই জাতীয় কিছু হবে, কারুর ওপর ভরসা করতে যাবেন না যদি পরিবারের লোককে ভালোবাসেন। আর একটা ভুল প্রত্যেকে করে, সেটা হলো ওই স্পটে চলে গেল, কেউ না কেউ সই করিয়ে নেবে, একটা টিপ সই দিয়ে নেবে।
সোজা এসে আগে প্লেস অফ অকারেন্সটাকে সিল করাতে হবে এবং ডেড বডিটা ভিডিও রেকর্ডে পোস্টমর্টম করাতে হবে, এই অর্ডার হাইকোর্ট থেকে নিয়ে যেতে হবে। এখন প্রবলেমটা হচ্ছে যে মুহূর্তে মারা যায় সেই মুহূর্তে আজকে নির্যাতিতার বাবা মাকে আপনি যদি দেখেন, তাদের মেন্টাল এবিলিটিটা অনেকটা এখন স্ট্রং, কিন্তু যখন ঘটনাটা ঘটেছিল তখন কোনো পরিবারের ওই রকম স্ট্রং মেন্টাল এবিলিটি থাকে না, যে কারোর পরিবারে। যে অ্যাডভান্টেজটা এই ক্রিমিনাল গুলো নিয়ে বসে, কারণ এখানে একে যারা মেরেছে তারা তো বেসিক্যালি ক্রিমিনাল। এবং সেটা শুধু এখানে নয়, পশ্চিমবাংলায় আপনি আরো 10খানা মার্ডার কেসে যদি একদম ট্র্যাক রেকর্ড দেখেন, একদম সেম জিনিসই ঘটে। কি বরুণ বিশ্বাস, কি তপন দত্ত, কি এই নির্যাতিতা, কি যতগুলো হয়েছে, একদম সেম। প্রত্যেক বাড়ি পরিবারের লোকজন গিয়ে মানে ভয়ে, জিনিসটাকে ভয়ে, তাদের শোকে বেদনায় তাদের তখন দিশাহারা হয়ে যায়, তখনই তাদেরকে দিয়ে কোনো না কোনো কাগজে সই করিয়ে নেওয়া হয়। এটা পশ্চিমবাংলায় তৃণমূল একটা কালচারে করে, মারবো আগে পরিবারের লোক ভেঙে পড়বে, পরিবারের লোকের থেকে আমি আগে এই কাগজটা সই করিয়ে নেবো, তাতে ওদের সুবিধা হয়, তাই জন্যই বলেছে। বিক্রম, একটা প্রশ্ন থেকে যাচ্ছে, এর আগেও একদম লিগাল এডের আইনজীবী সঞ্জয় রায়ের হয়ে একদম শিয়ালদা কোর্টে যিনি লড়ছিলেন, কবিতা সরকার, তিনি রীতিমতো আমাদের সাক্ষাৎকারে বলেছেন যে এই মামলায় অনেক গুরুত্বপূর্ণ সওয়াল করাই হয়নি, সেই লিগাল এডকেই আবার রাখা হলো সঞ্জয় রায়ের আইনজীবী হিসেবে। কি বলবেন? দেখুন, এটা তো লিগাল এডের ব্যাপার, আর আমাদের দেশে যদি কেউ আইনজীবী না দিতে পারে তাকে লিগাল এডই আইনজীবী দেয়। তো লিগাল এড যাকে ভালো মনে করেছে তাকে দেবে, তবে লিগাল এড তো চেষ্টা করে তাদের লিমিটেড রিসোর্সের মধ্যে ভালো আইনজীবী দেওয়া। যা লিগাল এড তাদের প্রচেষ্টা কিছু ভুল করেছে বলে আমি অন্তত এই স্টেজে দাঁড়িয়ে মনে করি। আগামীকাল 29 তারিখ একদম সুপ্রিম কোর্টে এই মামলায় বিচারপতি সঞ্জীব খান্না তার উদ্দেশ্যে একদিকে রাজ্য সরকারের তরফে আপিল করা হবে এই মামলার পার্টি হতে, যাতে তারা পার্টি হতে পারে, এবং নির্যাতিতার পরিবার তারা হাইকোর্টে অনেকদিন ধরেই কেসটার যে স্থানান্তরিতকরণ সেটার জন্য চেষ্টা করছেন। কি মনে হয় আপনার, কি হবে কলকাতা হাইকোর্টে হতে চলেছে? দেখুন, সুপ্রিম কোর্ট আগামী দিনে কি বলে, কারণ আমাদের দেশে যা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, তাদের সুপ্রিম কোর্টই একদম জুডিশিয়ারির অ্যাপেক্স বডি, জুডিশিয়ারির টপ বডি। সুপ্রিম কোর্ট যেটা বলবে সবাইকে সেটা মানতে হবে। তবে রাজ্য সরকারের এই তৎপরতাটা বেকার। আমার তো মনে হচ্ছে রাজ্য সরকার উদ্দেশ্য প্রণোদিত ভাবে তৎপরতা করছে। কি উদ্দেশ্য সাধনের চেষ্টা? ডেফিনিট কাউকে বাঁচানোর চেষ্টায় আছে, ডেফিনিট কাউকে বাঁচানোর চেষ্টায় আছে। রাজ্য সরকারের এর বাইরে কি উদ্দেশ্য থাকতে পারে? তাহলে রাজ্য সরকার এই মামলায় পার্টি হতে পারেনি, মমতা ব্যানার্জির কেন দায়িত্ব নিতে হবে? সিবিআই ভুল করেছে, সিবিআই কোর্ট পরিবারের লোক বুঝে নেবে। হু আর ইউ থার্ড পার্টি? আপনি কে বলার? আপনার এত ইন্টারেস্ট কি কারণে? আইদার মামলা ঘাটতে আসছে বা কিছু তো উদ্দেশ্য ডেফিনিট আছে, কাউকে বাঁচানোর। আপনি রাজ্য একটা ক্রিমিনাল অ্যাপিলে রাজ্য সরকার কে এখানে? কাউকে বাঁচানোর উদ্দেশ্যেই তাহলে রাজ্য সরকার এখানে কিছু তো উদ্দেশ্য ডেফিনিট চিফ মিনিস্টারের আছে। তা নাহলে ও চিফ মিনিস্টার কি কারণে বারবার বলছে এটাকে অ্যাপিল করা? রাজ্য সরকার তো অ্যাপিল বেসিক্যালি করছে চিফ মিনিস্টার বলার জন্য। রাজ্য সরকারের অফিসাররা কি ছোট জগন্নাথ? যা ইনস্ট্রাকশন ওপর থেকে দেবে তাই করবে। ওনাদের অ্যাপিল করার এত দায় কি? শাসক দলের নেতা কর্মীরা তারা সমানে বলছেন যে তাদেরকে তো ইনভলভ করতে দেওয়াই হচ্ছে না, তারা ইনভলভ হলে তারা তো ফাঁসির দাবি রাখছেন। ওইসব শাসক দলের, দেখুন শাসক দলের নেতা কর্মীরা 10 বছরে কত খুন করেছে তার হিসাব আছে নাকি? 2011 সাল থেকে আর 24 সাল অব্দি পশ্চিমবাংলায় কত খুন হয়েছে শাসক দলের নেতা কর্মীরা হিসাব দেবে? হ্যাঁ, শাসক দলের নিজে বরুণ বিশ্বাস হত্যাকাণ্ড থেকে, তপন দত্ত হত্যাকাণ্ড থেকে, ওই আপনার এই যে মেয়েটা মারা গেল ওই জায়গাটা, যাকে রেপ করে মারা কথা হিসাব দেবে, তাদের প্রমাণের হিসাব দেবে। 2021 সালের পর অভিজিৎ সরকার মার্ডার হলো, তার হিসাব দেবে রাজ্য সরকারের কর্মচারী। তাদের তো হিসাব দেওয়া উচিত যে 2011 সাল থেকে 24 সাল পর্যন্ত পশ্চিমবাংলায় কতগুলো পলিটিক্যাল মার্ডার হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, বিচারপতি দেবাংশু বসাক বললেন আমরা সমস্ত নথি দেখতে পারি, সেক্ষেত্রে কি আশার আলো কিছু দেখা যাচ্ছে? দেখুন, কোর্টের কাছে যদি নথি বিচারপতিরা দেখে কিছু পান তাহলে আমি বিশ্বাস করি যে ডেফিনিট তারা অ্যাকশন নেবে। একটা প্রশ্ন সিবিআই এর, এই ক্ষেত্রে আমরা শেষ দুটো প্রশ্ন। একটা প্রশ্ন, সিবিআই এর বিরুদ্ধে এই অভিযোগ উঠছে যে সিবিআই বারংবার তদানীন্তন চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়কে মুখবন্ধ খামে যে রিপোর্ট দিয়েছেন, একদম 7টা স্ট্যাটাস রিপোর্ট তারা জমা দিয়েছেন, বারংবার শিহরিত হয়েছিলেন চিফ জাস্টিস। পরবর্তীকালে যে চার্জশিট তারা নিম্ন আদালতে জমা দিলেন, সেই নিরিখে নির্যাতিতার পরিবার দাবি করছে সিবিআই তাদের সাথে প্রতারণা করেছেন। আপনিও কি সমর্থন করেন, বিশ্বাস করেন সিবিআই প্রতারণা করেছে? সেটিং তত্ত্ব?
দেখুন, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ব্যাপারে আমি প্রথমেই বললাম যে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এই তদন্তটা তাদের কাছে চ্যালেঞ্জিং তদন্ত হলেও এই তদন্তটাতে আমি কোনোভাবেই স্যাটিসফাইড নই। কারণ সঞ্জয় রায় একা এই ঘটনা ঘটাতে পারে না। এত বড় পাবলিক প্লেসে হঠাৎ করে এসে একজনকে মার্ডার করে রেপ করে দিয়ে চলে গেল, এটা হতে পারে না কখনো। বিকজ আমার এই প্রসঙ্গে শেষ প্রশ্ন একটা, একদিকে সঞ্জয় রায় বারংবার আদালতে বলেছিলেন যে তার কিছু বলার আছে, তার কিছু বলার আছে এবং তার কিছু বলার আছে। একদম শেষ দিন বিচারপতি অনির্বাণ দাস তাকে বলার সুযোগ দেন এবং সেই রকম আশাতীত কিছুই তিনি বলে উঠতে পারেননি যাতে এটা প্রমাণ হয় না। সেদিন রাতে, অর্থাৎ ঘটনার দিন রাতে তিনি আরজি করে উপস্থিত ছিলেন না। অন্যদিকে বেশ কিছুদিন ধরে ইয়াস জালান বলে একজন আইনজীবী, তিনি সঞ্জয় রায়ের হয়ে প্রবনো কেসটাকে লড়তে চাইছিলেন। তার দাবি সঞ্জয় রায় তাদেরকে অনেকগুলো নাম বলেছে এবং সঞ্জয় রায় নির্দোষ। কি ব্যাপার, কি মনে হয় আপনার? সত্যি দেখুন, এই বিষয়ে আমি যেটুকু বলতে পারি, যিনি আইনজীবী লড়বেন না কেন তার কাছে ভ্যালিড ওকালাতনামা থাকতে হবে। ওকালাতনামা থাকলে তিনি তার হয়ে লড়তে পারবেন। এখন যদি কোনো আইনজীবীকে ওকালাতনামা দেওয়ার পরে ক্লায়েন্টের 100% রাইট আছে যে কোনো সময় ওকালাতনামা নিয়ে নেওয়ার, যদি ওকালাতনামা নিয়ে থাকে, পাওয়ার নিয়ে থাকে, তাহলে সেই আইনজীবী তার হয়ে আর আদালতে সওয়াল করতে পারবেন না। তার আইনি ব্যাখ্যা বিভিন্ন জায়গায় দিতে পারেন, যেহেতু তিনি আইনজীবী, আইনের স্নাতক স্তর পাশ করে তারপরে আইনজীবী হয়েছেন, সেই জন্য আইনের ব্যাখ্যা দিতে পারেন। কিন্তু কোনো আইনজীবীকে যে কারোর হয়েই আদালতে মামলা লড়াই করতে গেলে আমাদের ভারতবর্ষের প্রচলিত নিয়ম অনুসারে তাকে ওকালাতনামায় সাইন করে দিতে হবে। সে হাইকোর্টে হোক, সুপ্রিম কোর্টে হোক, শিয়ালদা কোর্টে হোক, ম্যাজিস্ট্রেট কোর্টে হোক, ডিস্ট্রিক্ট কোর্টে হোক, যে কোনো কোর্টে। সেটা যদি থাকে তো ডেফিনেটলি তিনি লড়াই করতে পারবেন। সেটা যদি না, তাকে ওকালাতনামা না দেওয়া হয়, তিনি লড়াই করতে পারবেন। কলকাতা হাইকোর্টে এই আরজিকর মামলা স্থানান্তরিত হলে কতটা আশাবাদী? দেখুন, আদালতের ব্যাপারে আমি সবসময় আশাবাদী, সে যে কোনো কোর্টেই হোক না কেন। তবে কলকাতা হাইকোর্টে যদি স্থানান্তরিত হয়, কলকাতা হাইকোর্টের তো বিচারপতিরা এখানে থেকে গ্রাসরুটের অনেক খবর তিনি জানেন, যেটা অনেক সময় হয়তো দিল্লি অবধি পৌঁছয় না। তবে আমি সুপ্রিম কোর্টকেও সম্মান জানিয়ে বলি, সুপ্রিম কোর্টেও যদি মামলাটা চলে, কিছু খারাপ চলবে বলে আমি অন্তত মনে করি না। একদমই। বিকজ আমার এইবারে বেশ কয়েকটা প্রশ্ন এসএসসি নিয়ে। একদম 26,000 চাকরি বাতিল মামলার শুনানিতে একদম রাজ্যের বিরুদ্ধে বড় অভিযোগ তুলেছেন চাকরি প্রার্থীদের তরফ থেকে আপনারা এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার দাবি রাজ্য সরকার এই দুর্নীতির স্পন্সর। এমন ভাবে দুর্নীতি করা হচ্ছে যাতে বৈধ অবৈধ পৃথকীকরণ সম্ভবই নয়, সেক্ষেত্রে নতুন করে এক্সাম কন্ডাক্ট করার ব্যাপারে কথা বলছেন, কি বলবেন? দেখুন, এটা ইনস্টিটিউশনাল ফ্রড। ইনস্টিটিউশনের মাথায় যেগুলো বসে আছে, ওগুলো চোরগুলো বসে আছে, যারা সরকার পরিচালনা করছে এবং দীর্ঘদিন ধরে তারা এই কাজ করে যাচ্ছে। শুধু এসএসসি বলে না, যত পশ্চিমবাংলায় রিক্রুটমেন্ট হয়েছে সমস্ত রিক্রুটমেন্ট এটা করেছে। তৃণমূল পার্টিটার মাথা যেসব জায়গাতে ঢুকবে সেগুলো পুরো চুরি করে, সব জায়গাতে চুরি। এটা ঘটনা। এটা রাজ্য সরকারের হয়ে যা আইনজীবী দাঁড়াচ্ছেন তারাও এই সিলেকশন প্রসেসে যে ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়নি সে কথা বলার জায়গায় নেই। আমি কালকে সুপ্রিম কোর্টে একটা স্পেসিফিক কথা বলেছি। এখন মামলাটার যেটা শুনানি হচ্ছে সেটা একদম স্পেসিফিক একটা বিষয় নিয়ে শুনানি হচ্ছে। বিষয়টা এটা যে স্যাগ্রিগেশন পসিবল না পসিবল না। আমার যেটা কালকে আদালতকে যেটা আমি জানানোর চেষ্টা করেছি, কতটা জজ সাহেবরা গ্রহণ করবেন, শুনবেন, কি রায় দেবেন সেটা তাদের উপরে। এই স্যাগ্রিগেশন করতে হলে সেটা কি আমি স্যাগ্রিগেশন করে দেবো তা কি হয়? সম্ভব না। সিবিআই স্যাগ্রিগেশন করে দেবে সেটা তো সম্ভব না। স্যাগ্রিগেশন করতে হবে হলো স্কুল সার্ভিস কমিশন, এবং স্যাগ্রিগেশন করে তাদের একটা দায়িত্ব নিতে হবে যে এতগুলো ইলিগালিটি হয়েছে। ধরুন 5,000 হোক, 7,000 হোক, 10,000 হোক, একটা সংখ্যার ইলিগালিটি হয়েছে। তার বাইরের যারা আছে, এই যে 25,000-এর মধ্যে ধরুন 15,000, 16,000, 17,000, এদের মধ্যে একজনও বেআইনি নিয়োগ নেই, এটা সার্টিফাই করতে হবে বা এটা দায়িত্ব নিতে হবে। এটা যদি দায়িত্ব না নিতে পারে তা ডেফিনেটলি পুরো প্যানেল বাতিলের প্রশ্ন তো আসবেই। আমরা যারা সওয়াল করছি বা যারা কথা বলছে, যারা বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে লড়াই করছে, তাদের কাছে এই প্রশ্নটা তো স্বাভাবিকভাবেই আসবে। এটা তো কোনোভাবে সম্ভব না, এটা লজিক্যাল জায়গা থেকে জিনিসটাকে চালানো হচ্ছে। প্রধান বিচারপতি বলছেন যে নতুন ভাবে নিয়োগ করতে গেলে অনেক জটিলতা তৈরি হতে পারে এবং বিষয়টা নিয়ে একদম স্বাভাবিকভাবেই সোমবার দিন কোনো রকম কোনো নির্দেশ তিনি দেননি
এই মামলার পরবর্তী শুনানি 10ই ফেব্রুয়ারি, কিন্তু তিনি বলছেন যদি নতুন করে এক্সাম কন্ডাক্ট করা হয় সেখানে এজ ফ্যাক্টরটা তো একটা ইস্যু হয়ে দাঁড়াতে পারে। এজ ফ্যাক্টরটা তো কন্ডোনেশনের কথা বলেছি, এজটা যাতে কন্ডোনেশন করা হয় সেটার জন্য সওয়াল করা হয়েছে, যেটার জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র আইনজীবী তিনি সওয়াল করেছেন। কিন্তু বিষয়টা দেখুন, যদি আজকে পুরো প্রসেসটাই গন্ডগোলের প্রসেস হয়, পুরো প্রসেসটাই যদি গন্ডগোলের প্রসেস হয়, তাহলে যারা জেনুইন ক্যান্ডিডেট তাদেরকে ডিপ্রাইভ করে এইখানে চাকরি দেওয়া হয়েছে। এবং এই যদি কে জেনুইন কে ফলস, দেখুন অনেকে ক্লেম করছে তারা জেনুইন, আমি এটাও বিশ্বাস করি এই প্যানেলের মধ্যে জেনুইনের সংখ্যাটা বেশি, তাদেরই চোখের জল পড়ছে। যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের চোখের জল পড়ছে না, তারা চুরি করে পেয়েছে, আবারও তারা চুরি করে পাওয়ারই চেষ্টা করবে। তাদের ওপর কড়া আইনি ব্যবস্থা হওয়া উচিত, এটা আমি মনে করি। শুধু কস্ট, টাকা ফেরত না, আমাদের দেশের আইনের অনেক প্রবলেম আছে। যেরকম ধরুন সারদায় লোকে টাকা ইনভেস্ট করে, যে টাকা ইনভেস্ট করে তারও পানিশমেন্ট হওয়া উচিত, তবে লোকে টাকা ইনভেস্ট করাটা বন্ধ করবে। যে চুরি করে চাকরি পাবে তার ওপরে আইনি কার্যকলাপ হওয়া উচিত, শুধু চাকরি যাওয়া না, তার আরো বেশি হওয়া উচিত। কিন্তু চোখের জল তাদেরই পড়বে যারা জেনুইন ভাবে চাকরিটা পেয়েছেন। বিকজ আমার শেষ প্রশ্ন আপনার কাছে, এই যে রায়, সোমবারের রায়, সেটার উপর ভিত্তি করে পুরো প্যানেল বাতিলের সম্ভাবনা ঠিক কতটা আশাবাদী? দেখুন, সোমবার দিন কোর্ট এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছয়নি। সিদ্ধান্ত 10ই ফেব্রুয়ারি শুনানি হবে, তারপরে সবপক্ষ শুনানি শেষ হওয়ার পর সুপ্রিম কোর্ট একটা সিদ্ধান্তে যাবেন। আমি যেটা বলতে পারি, এখন তো শুনানি মাঝখানে চলছে, এখন তো পুরো কথা বলা সম্ভব না, কিন্তু আমি যতটুকু বলতে পারি যে যদি স্যাগ্রিগেশন না করা হয়, যেটা মানে স্যাগ্রিগেশন না করা যায়, যেটা বিচারপতিরা বারবার করে বলছেন স্যাগ্রিগেশন পসিবল না পসিবল, আমার শুনানি দেখে যেটা মনে হয়েছে সেটা হলো বিচারপতিরা নিজেরা ওয়ে আউট ভাবছেন। হয়তো তাদের মাথাতে কি আছে সেটা তো আগে থেকে আমি বুঝতে পারবো না, যে যদি পসিবল হয় কি করে স্যাগ্রিগেশন করা যায়। তাই জন্যই এতটাই বড় লম্বা শুনানি, সবাইকে শুনানির সুযোগ দিয়েছেন। যে কোনো আইনজীবী যখন খুশি এসে তারা বলতে পারবেন, এবং তাদেরকে বলতে দেওয়ার সুযোগও বিচারপতিরা দিয়েছেন, যাতে করে কোনোভাবে যদি সম্ভব হয় যে কিছু জেনুইন লোকের তো সত্যিই ক্ষতি হবে, এটা তো অস্বীকার করার যে কোনো দিকের আইনজীবীরই, যে কোনো আইনজীবী যারা যারা সুপ্রিম কোর্টে মামলা করছেন তাদের কাছে এটা তো মানে তারা বুঝতেই পারছেন যে কিছু জেনুইনের যাবে। এখন সেটাকে কতটা আটকানো যায় সেটার হয়তো তিনি মাথার মধ্যে চিন্তা ভাবনা করছেন। আর যদি একান্তই আটকানো না যায়, তখন তো শেষ উপায় হিসাবে তখন এই ক্যান্সেলেশন অফ এক্সামিনেশনটা, এটা শেষ, মানে কিছুই করা গেল না তখন। কারণ এটার দায়িত্ব তো স্কুল সার্ভিস কমিশন নিচ্ছে না। কালকে স্কুল সার্ভিস কমিশন কোর্টে প্রেজেন্ট ছিল, তাদের প্রতিনিধিরা, তো তাদের তরফ থেকে তো বলা উচিত ছিল কোর্টের কাছে যে আমাদের কাছে যে লিস্টটা আছে 15,000 17,000 যাই হোক, এটা জেনুইন লিস্ট, এটা আমি পাবলিশ করে দিচ্ছি, মানুষ দেখুক। কারোর কোনো অভিযোগ থাকলে জানাবে, যে 15,000 17,000-এর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা সেটা জানাবে। সেই সৎসাহ স্কুল সার্ভিস কমিশনেরও নেই। তাহলে বলছেন ধোঁয়াশাই থেকে যাবে না নতুন আশা? ধোঁয়াশা তো থেকে যাচ্ছে, ধোঁয়াশা তো স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার তৈরি করেছে। যদি আজকে একটা ট্রান্সপারেন্সি বজায় রাখতে হতো, তার কি অসুবিধা ছিল নাম্বার সহ, ওএমআর সহ, এভরিথিং সহ পাবলিশ করে দিক যারা জেনুইন ক্যান্ডিডেট আছে। আরে লোকে কেউ যদি অভিযোগ না করে তার নামে, পুরোটা যদি পাবলিশড লিস্ট হয়, পাবলিকেশন হয়ে যায়, তাহলে কে ওই জেনুইনদের নিয়ে টানাটানি করবে না।